কে এভাবে অসভ্যের মতো টানলো এখানে? কে? এটা কোন জায়গা? এরপরই ওই অজ্ঞাত ব্যক্তিটি ইরার মুখ চেপে ধরল, হাত দিয়ে চেপে রেখেই বলল, চুপ, একদম চুপ। বেশি চালাকি করার চেষ্টাও করবি না আমার সাথে। চিরপরিচিত মেলি কণ্ঠ পেয়ে ইরা থমকে গেল। ফিহা আপু, তুমি তুমি আমায় এখানে অন্ধকার রুমে টেনে আনলে কেন? চোখে মুখে বিস্ময় নিয়ে শুধালো। পুরো রুম অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। সামনে যে কেউ দাঁড়িয়ে আছে তারও আঁচ পাওয়া যাচ্ছে না। এমন একটা কক্ষে ফিহা তাকে কেন আনলো? আর পুরো বাড়ি লাইটিং করা, তাহলে এইখানে এত অন্ধকারে কেন? ফিহা আবারও ইরার হাত টেনে ধরে বলে, একদম নাটক করবি না আমার সাথে। তুই তো বললি যে আরহামের সাথে নাকি তোর কিছুই নেই, তাহলে এটা কি ছিল? ইরা বুঝছে না কিসের কথা বলছে। অবাক হয়ে ফিয়াকে বলল, তুমি কিসের কথা বলছো? আর আরহামের সাথে আমার কি থাকবে? বারবার একই প্রশ্ন কেন করছো তুমি? ও আচ্ছা, তাহলে কিছুই জানিস না তুই? বাহিরে আরহামের সাথে এত কাছাকাছি দাঁড়িয়ে কি করছিলি? কি মনে করছিস বাহিরে অন্ধকার বলে কেউ দেখতেই পারবে না? তোদের মলি না? ইরা এবার বেশ রেগে গেল। ফিয়ার কাছ থেকে মোচড় দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, এই একদম বাজে কথা বলবে না আপু। তোমার এমন চিপ মেন্টালিটির কথা অনেক শুনেছি। আর না, না জেনে না বুঝে আমার উপর কেন আঙুল তুলবে তুমি? তুমি জানো কি হয়েছে সেখানে? চুপ, মুখে মুখে তর্ক করবি না একদম। আমি তোকে বলেছিলাম না আরহামের থেকে দূরে থাকবি? তাও ওর সাথে ঘুরছিস কেন তুই? কেন, উনি কি তোমার প্রেমিক হয়? তোমাদের কি কোনো সম্পর্ক আছে যে এত অধিকার বোধ দেখাচ্ছ তুমি? এখন কি আমি কোথাও হাঁটতেও পারবো না? না, পারবি না। তুই এখানে যতক্ষণ থাকবি ততক্ষণ পর্যন্ত পার্টি শেষ হয় না। এটুকু বলেই ফিয়া রুম থেকে বেরিয়ে দরজাটা বাইরে থেকে আটকে দেয়। কোনো কিছু ভাবার আগেই এরকম একটা কাণ্ডে ভড়কে গেল ইরা। দরজা ধাক্কিয়ে জোরে জোরে ডাকতে লাগলো, আপু, আপু দরজা খোলো। এটা কেমন ব্যবহার? আপু, আমার ভয় লাগছে। এখানে অনেক অন্ধকার, খোলো না আপু। কে শুনে কার কথা? ফিহা দরজাটা আটকে চলে গেছে পার্টি সাইটে। এদিকে ইরা চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে সবাইকে, কিন্তু মিউজিকের আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না। ডাকতে ডাকতে হাঁপিয়ে গেছে সে। ভাগ্য ভালো ছিল ইরার হাতে ফোন ছিল। ফোনের কথা মনে পড়তে সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ অন করে দিল। আলো জ্বালাতেই সামনে এখন ভালো পরিষ্কার দেখা যাচ্ছে। রুম দেখে মনে হচ্ছে এটা স্টোর রুম, কারণ ভাঙা আসবাবপত্র এবং আরও কিছু পুরনো জিনিস এখানে পড়ে রয়েছে। ইরার এখনও ভয় হচ্ছে এমন একটা রুমে একা থাকতে। এভাবে ঢাকলে যে কেউ আসবে না এখানে, তাই বুদ্ধি করে ফোন করলো প্রথমে ফাহিমকে, কিন্তু দুবার কল করার পরেও সে ফোন তোলেনি। ফোন পকেটে থাকা আর এত আওয়াজের জন্য সে বুঝেইনি তার ফোন বাজছে। ফাহিম ফোন তুলছে না দেখে ইরা আবার কল করলো আইমানকে। আইমানের হাতে ছিল তার ফোন। ফোন বেজে উঠতে চোখের সামনে উচালো ফোনটা। স্ক্রিনে ইরার নাম্বার দেখে তপ্ত একটা শ্বাস ছিঁড়ে ফোনটা বন্ধ করে দিল। তার কথা বলতে ইচ্ছা করছে না কারোর সাথে, বিশেষ করে ইরার সাথে তো নাই। আইমানের ফোন একবার না তোলা ইরা আবারও ট্রাই করলো, কিন্তু এবার ফোন বন্ধ পাচ্ছে। ভীষণ রাগ হচ্ছে ইরার, কেউ ফোন তুলছে না কেন। পরপর আদিল এবং আলোকেও কল করেছে সে, কিন্তু মিউজিকের কারণে হয়তো কেউ খেয়ালই করেনি। এবার উপায় না পেয়ে ইরা আরুর নাম্বারে ডায়াল করলো। এতক্ষণে সে আরুকে কল করেনি, কারণ এই সময় ওকে ডিস্টার্ব করতে চায়নি ইরা। কিন্তু এবার ওকে ফোনটা করতেই হবে। প্রথমবার রিং হয়ে কেটে গেল, আবারও ট্রাই করলো। প্রায় কেটে যাওয়ার সময় ফোনটা রিসিভ হলো। রিসিভ হওয়া মাত্র ইরা বলা শুরু করলো, হ্যালো আরু, আরু শোন না, আমি না আটকে গেছি স্টোর রুমে। প্লিজ আমায় বের কর এখান থেকে। আমার না ভীষণ ভয় করছে এখানে, প্লিজ নিয়ে যা আমায়। ওপাশ থেকে ভেসে এলো গম্ভীর এক পুরুষালী কণ্ঠ। ইরাবতী? নামটা শুনে ইরার বুকের ভিতর কেমন ধক করে উঠল। এই ডাক আর এই কণ্ঠ শুনেই সে বুঝে ফেলেছে এটা আরহাম। আরও আরহামের কাছে ফোন দিয়ে রেখেছিল। ইরারা কল আসায় আরহাম ইরাকে খুঁজতে থাকে আশেপাশে, কারণ এখানে আবার কেন কল করেছে আরুকে। আরু তো এখানে, ইরাবতী কোথায়? খুঁজে না পেয়ে দ্বিতীয়বারে কল রিসিভ করে সে। ইরা আবার বলতে শুরু করলো, আরহাম, আমাকে একটু হেল্প করুন প্লিজ। আমি আটকে গেছি স্টোর রুমে। কিন্তু এত আওয়াজে কিছুই শুনতে পেল না আরহাম, তাই একটু দূরে গিয়ে বলল, ইরাবতী কোথায় তুমি? কি হয়েছে? আমি আপনাদের স্টোর রুমে আটকে গেছি, প্লিজ হেল্প করুন আমায়। আমি হঠাৎ ইরা চিল্লানোতে ভয় পেয়ে গেল আরহাম। ব্যস্ত ভঙ্গিতে বলল, ইরাবতী কি হলো? তুমি ঠিক আছো? কি হলো ইরাবতী? তুমি স্টোর রুমে কি করছো? ইরা, শুনতে পারছো আমাকে? ওহ ড্যাম। আর কিছু বলতে পারলো না আরহাম। তার আগে কল কেটে গেছে। আরহামের মনের মধ্যে কেমন করছে, ভয় হচ্ছে, কোনো বিপদ হলো না তো। বেশি কিছু না ভেবে দৌড়ে চলে গেল স্টোর রুমের দিকে। এদিকে ইরার পা দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। আরহামের সাথে কথা বলার সময় বেশ নড়াচড়া করছিল এদিক ওদিক। তখনই হঠাৎ জুতা ভেদ করে পায়ের ভেতরে কিছু একটা ঢুকে গেল। ব্যথায় কুকিয়ে উঠে সে। ফোনের আলোটা পায়ে ধরতেই দেখলো আস্ত একটা মরিচিকা ধরা পেরেক তার পায়ের তালুতে ঢুকে আছে। ব্যথার প্রকোপে সেটা পা থেকে বেরও করতে পারছে না। টানলে আরও ব্যথা করছে। কিছু করতে না পেরে ঠোঁট চেপে বসে পড়ল নিচে।
চোখ দিয়ে একা একাই অশ্রু গড়িয়ে পড়ছে ব্যথায়। আরহাম স্টোররুমের দরজার সামনে এসে দেখে এটা বাইরে থেকে আটকানো। তাড়াতাড়ি করে সে ছিটকিনি খুলে ভেতরে ঢুকতে দেখে ইরা নিচে বসে আছে আর পা দিয়ে রক্ত পড়ছে। এতক্ষণ ধরে বুকে ধুকপুকানিটা বেগতিকভাবে উপর নিচ হচ্ছিল। ইরাকে এখানে দেখে বুকটা একটু শান্ত হয়েছিল, কিন্তু পায়ে রক্ত দেখে সেটা আবার বেড়ে গেল। এমন কেন হচ্ছে তার ভীষণ অস্থির লাগছে। কাউকে দরজা খুলতে দেখে ইরা তাকালো সেদিকে। তবে ওদিকে অন্ধকার থাকায় বোঝা যাচ্ছে না কে এসেছে, কিন্তু বুঝতে পেরেছে এটা আরহামই, তাই ডাকলো তাকে। আরহাম প্লিজ হেল্প করুন আমায়। ইরার মুখে আরহাম ডাক্তার শুনে আরহামের অস্থিরতা আরও বেড়ে গেল। কেমন যে লাগছে নিজে বুঝতে পারছে না। সে এগিয়ে গেল ইরার কাছে, ওর সামনে হাঁটু গেড়ে বসে চোখে চোখ রেখে বলল, তুমি এখানে কি করে এলে? পা কাটলো কিভাবে? বলে ইরার পাটা হাতের মুঠোয় উঠিয়ে নিল সে। ইরা ব্যথায় আশূচক শব্দ করে উঠল। আরহাম বলল, আমার দিকে তাকাও তো ইরাবতী। ইরা চাইল তার দিকে, আরহামও তাকিয়েছে ওর দিকে। ওদের চাচাইয়ের মাঝে আরহাম টান দিয়ে বের করে দিল তার কাটাটাকে। ইরা ব্যথায় চোখ মুখ কুচকে রইল। বেশ যন্ত্রণা হচ্ছে, মুখ নাক লাল হয়ে গেছে ব্যথায়। আরহাম ওর দিকে ওভাবে তাকিয়ে থেকে বলল। আরহাম উঠে এবার একটু হাত ওঠার বাড়িয়ে চেষ্টা দিল করো। ইরাকে। ইরা হাতটা ধরে বেশ কষ্ট করে এক পায়ে ভর দিয়ে উঠে গেল, কিন্তু সে হাঁটতে পারছে না। ডান পায়ে ভর দিয়ে হাঁটার চেষ্টা করলো, কিন্তু বাঁ পায়ে হালকা ভর দেওয়ার সময় ব্যথায় টান টান করে উঠছে পা, আবার রক্তও বের হচ্ছে এখনো। হঠাৎ করে কিছু না বলে কয়ে আরহাম কোলে তুলে নিল ইরাকে। ইরা পুরো হতবাক হয়ে গেছে, অবাক হয়ে বলল, কি করছেন? কোলে নিতে হবে না, আমি পারবো যেতে। আপনি একটু হেল্প করুন, বা আরু বা ওদের কাউকে ডেকে দিন, আমি পারবো। আরহামের ছোট্ট উত্তর। হেল্পই করছে। কোলে নিতে হবে না তো, আপনি নামান প্লিজ, আমায় নামান। চুপ করবে নাকি এভাবেই ফেলে দিব প্রথম দিনের মতো? এটুকু বলে ইরাকে ভালো করে ধরে হাঁটা ধরল সে। ইরাও চুপ হয়ে গেছে। আরহামের প্রথম দিনের মতো কথাটা শুনে মনে পড়ে গেল কিভাবে ছেড়ে দিয়েছিল ওকে পড়ে যাওয়া থেকে। যখন আটকালি তাহলে তুলে না নিয়ে ওভাবে ছেড়ে দেওয়ার মানে কি? একটু সোজা করে রেখে ওদের মারলেই তো পারতি। একবারে ছেড়ে দিয়ে গেল মারতে। এখন কিছু বললে আবার না ফেলে দেয়, এই জন্য কিছু বলল না সে। পড়ে যাওয়া থেকে বাঁচতে এক হাত রাখলো আরহামের গলা পেঁচিয়ে, অন্য হাতে তার কোটের কলার খামচে ধরেছে। এদিকে সবাই এখনো হই হুল্লোড় করছে, মজা করছে। সিঁড়িটা এক সাইডে থাকা, এদিকে কেউ এত বেশি খেয়াল করবে না হয়তো, তবে জায়গাটা চোখে পড়ার মতোই। আরহাম ইরাকে নিয়ে স্টোররুম থেকে বেরিয়ে একটু সামনে হেঁটে আসলো সিঁড়ির কাছে। তখনই আইমানের চোখ গেল ওদের উপরে। সে এক সাইডে বসে থাকায় তার নজর পড়ল আগে। ইরাকে কোলে নিয়ে যেতে দেখে আইমান এবার আরও নিশ্চিত হলো ওদের দুজনের সম্পর্ক নিয়ে। বুকের কোথাও চিনচিনে ব্যথা করছে, বুকটা জ্বলে পুড়ে যাচ্ছে। এই দৃশ্য সহ্য হচ্ছে না তার, সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছা হচ্ছে। চোখের সামনে ভালোবাসার মানুষটিকে অন্যের হাতে দেখতে পারছে না সে। চোখের কোটরে একা একাই ভরে যাচ্ছে। সে একধানে তাকিয়ে আছে ওদের দিকে। 3-4টা সিঁড়ি পার হতে ওদের দিকে চোখ গেল রাদিল, আলো, ফাহিম এবং শুভর। ওরা সবাই এক জায়গাতে ছিল। ফাহিম ইরাকে আরহামের কোলে দেখে বলল, আরহামের কোলে ওটা কে? ওটা ইস্যু না? ইস্যু ওর কোলে কেন? এবার ওদের দিকে চোখ পড়ল রাফি। রাফি হা করে ওদের দিকে তাকিয়ে বলল, এটা আমি কি দেখছি গাইস? আরহাম কোনো এক মেয়েকে কোলে তোলে বেডরুমে নিয়ে যাচ্ছে। শুভ, আমাকে ধর দোষ, আমি পড়ে গেলাম। শুভ বলল, চুপ থাক বেটা, দেখতে দে ব্যাপারটা। কি দেখবি তুই? ও আমার বোনকে এভাবে কেন নিয়ে যাচ্ছে? দেখতে দে। ফাহিম এটুকু বলে চলে যেতে চাইলো আরহামের কাছে, কিন্তু শুভ ওকে থামিয়ে দিয়ে বলল, আরে থাম তুই, কোথায় যাবি? ভাই, আজ প্রথম আরহাম কোনো মেয়েকে কোলে নিয়েছে। কিছু বুঝতে পারছিস তুই? ওর কাছে কেউ যাবি না, বলে দিলাম। রাফি আবার বলে উঠল, হ মামা, ব্যাপারটা সুবিধের না। আমাদের হিরো আবার ইয়েতে পড়ে গেল নাকি? ফাহিম চেতে গিয়ে বলল, একটা থাপ্পড় দিব তোকে। এদিকে আমার বোনকে এভাবে নিয়ে গেল, আর তোদের কাছে এটা ইয়ে মনে হয়? আমাকে যেতে দে, আমি যাব ওখানে। রাফি আবার ওকে আটকে রেখে বলল, আহ, বেশি বুঝিস কেন এত? আচ্ছা তুই বল, আরহাম কি অমন কোনো ছেলে? তুই নিশ্চিন্তে থাক, তোর বোনের কিছুই হবে না। ওদের মধ্যে হয়তো কিছু চলছে, ব্যাপারটা আগে বুঝতে দে। আর তোর বোনও তো ওর সাথে গেল নাকি? আর ও যদি জোর করে নিত তাহলে তো ওর চাচাতো বা অন্য কিছু করতো। তাই বলছি এখানে থাক, পরে দেখছি ব্যাপারটা। এই সুযোগে যদি এটা ভাবি পেয়ে যায় তাহলে তো মন্দ না। হোক সে তোর বোন, আমি তো ভাবছিলাম বেটা সারা জীবন কুমার হয়ে থাকবে। এবার মুখ খুলল রাদিল। কিন্তু শুভ ভাই, ইরা তো এমন মেয়ে না, ওর হয়তো কিছু হয়েছে। আমরা একটু যাই না, একটু দেখে আসি কি হয়েছে।
আলো সাথে তাল মিলিয়ে বলল। হ্যাঁ ভাইয়া, ওর হয়তো কিছু হয়েছে, একটু দেখে আসি না হয়। শুভ বলল। চিন্তা করো না, ওর যদি কিছু হয়ও তো আরহাম আছে। ও অন্যরকম ছেলে, মেয়েদেরকে সহ্য করতে পারে না ঠিকই, কিন্তু সম্মান করে। নিশ্চিন্তে থাকো, আর পার্টি এনজয় করো সবাই। কেউ আর কিছু বলল না। ফাহিমও কিছু একটা ভাবছে খুব মন দিয়ে। সে আর উপরে যায়নি ওদের কাছে, কারণ আরহামের উপর তার বিশ্বাস আছে। ওদিকে ওদের একটু পিছনে দাঁড়িয়ে থাকা ফিহার গা জ্বলে যাচ্ছে। ওদের সব কথাই শুনেছে ফিহা। ফাহিম যখন ওদের নাম নিয়েছে তখনই ওই দিকে তাকিয়েছে। সে তাকাতে ওদের এভাবে দেখে রাগে চোখ লাল হয়ে গেছে। এখন ওদের কথায় রাগের পরিমাণটা আরো বেড়ে গেছে। ওদের দুজনের কিছু চলছে মানে কি, এটা ফিহা কিছুতেই হতে দিবে না। রাগে এখানে থাকতে না পেরে হনহন করে চলে গেল বাইরের দিকে। আরহাম ইরাকে কোলে নিয়ে এসেছে তার রুমের মধ্যে। প্রথমে নিয়ে গেছে ওয়াশরুমে ওকে নামিয়ে ট্যাপ ছেড়ে প্রথমে ওর রক্তমাখা পা ধুয়েছে, কারণ ওটা মরিচা পড়া পেরেক ছিল, আবার রক্তে মাখিয়ে গিয়েছিল। ওখান থেকে আবার কোলে করে নিয়ে এসেছে রুমে। বেডের উপর ওকে বসিয়ে রেখে টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে আনে। জায়গাটা পরিষ্কার করার জন্য আরহাম মেঝেতে হাঁটু গেড়ে বসে ওর পাটা হাতের উপর উঠালো। ইরা সাথে সাথে পাটা সরিয়ে নিয়ে বলল। কি করছেন? আপনাকে আর হাত দিতে হবে না পায়ে, আমায় আমায় দিন, আমি করে নিব। ইরার কথায় আরহাম সরু চোখে চাইল ওর দিকে। চুপ করে বসে থাকো এখানে। আবার পায়ে হাত দিতে গেলে বলল। আরে থাক না, আমি করে নিব তো, আপনি কেন এত কষ্ট করতে যাবেন? ও আচ্ছা, আমি বলেছি তোমাকে যে আমার কষ্ট হচ্ছে। না মানে আপনি বারবার পায়ে হাত দিবেন, আমার খারাপ লাগছে তাই। বাহ, আমার জন্য আবার তোমার খারাপও লাগে? দেখা হলে তো শুধু থাকো ঝগড়ার মোড়ে। এখনো তো দরদ কেন হচ্ছে? দেখি, পা দাও, বেশি কথা বলবে না। ঝগড়াটা কি আমি একা করি নাকি? আপনি তো লেগে থাকেন আমার পেছনে। প্রথম দিনেই তো দিলেন ফেলে, তারপরে আবার অপমান করলেন, আবার একদিন বাঁচিয়ে কথা শোনালেন, আজকে আবার ভয়ও দেখালেন, আর বলছেন ঝগড়া নাকি? চুপ। আরহাম ধমক দিয়ে চুপ হতে বলে ওকে। ওর ধমক খেয়ে চুপসে গেল বেচারি। এত কথা বলে কেন তুমি? আমি তো শুনেছি এর মধ্যে অনেক ম্যাচিওর একটা মেয়ে, কিন্তু আমি তো তোমার মধ্যে কোনো ম্যাচিওরিটি খুঁজে পাচ্ছি না। অবশ্যই আমি ম্যাচিওর। আমাকে দেখে আপনার কি ইম্যাচিওর মনে হয়? না, হয় না। কারণ আমার সামনে মনে হয় তোমার ম্যাচিউরিটিগুলো গায়েব হয়ে যায়। আমার সামনে তুমি হয়ে যাও ভীতু, বাচাল আর বোকা একটা মেয়ে। তার ভেতরে আমি কোনো ম্যাচিউরিটি খুঁজে পাই না। এবার ইরা চুপ হয়ে গেল, কারণ ওর মনে হচ্ছে ও সত্যিই মনে হয় আরহামের সামনে এমনটাই হয়ে যায়। কেমন বেশি বেশি কথা বলে, আর কি বলে না বলেছি। এই তুই এত তুই ম্যাচিউর ইরা? ওর ভাবনার মাঝে আরহাম পা টেনে নিয়ে সেখানে তুলো দিয়ে পরিষ্কার করতে লাগলো। তুমি এখানে কি করছো ডাক্তার মশাই? আমার কাছে তো একবারও আসলে না, কখন থেকে দেখছি এখানেই বসে আছো। চিরপরিচিত আপন নারী কণ্ঠ পেয়ে ফাহিম মাথা তুলে তাকালো তার দিকে। মুখে চিন্তার ছাপ নিয়ে নিজের পাশের জায়গা দেখিয়ে বলল। বসো। আরও ওর পাশের চেয়ারটায় বসে নিজেও একটু চিন্তিত হয়ে বলল। কি হয়েছে তোমার? চোখ মুখ এমন করে রেখেছো কেন? আমার কাছেও আসলে না, আমাকে কেমন লাগছে কিছুই বলছো না। এবার ফাহিম মুখে হাসির রেখা টেনে বলল। আমার আরু পাখিকে তো সবসময়ই সুন্দর লাগে, এটা কি আমাকে নতুন করে বলতে হবে তাকে? তবে আজ আপনি হঠাৎ আমার পাশে বসে এভাবে কথা বলছেন, ব্যাপার কি? ভয় লাগছে না আজ, যদি আপনার ভাই দেখে ফেলে? আর উঠো উল্টে বলল। ভাইকে তো দেখছি না সেই কখন থেকে। ভাইকে দেখছি না বলেই আপনার কাছে এসেছি। আপনার তো আর আমার কাছে যাওয়ার সময় নেই। তোমার ভাই কোথায় গেছে জানো? না তো, কোথায় গেছে? তোমার না বন্ধু, তুমি জানো না? আর তোমার বোনটাও কোথায় গেছে? আলোদের কাছ থেকে এলাম, ওরা সবাই মনমরা হয়ে বসে আছে। কি হয়েছে কিছুই বুঝলাম না, আমাকে কেউ কিছু বলছেও না। তোমার ভাই আমার বোনকে কোলে কোলে করে উপরে নিয়ে গেছে। এইটুকু কথা শুনে আরু একদম হাঁ হয়ে গেছে। সে ব্যস্ত ভঙ্গিতে বলল। কি বলছো? ভাই আর ওকে কোলে করে নিয়ে গেছে মানে? তুমি দেখেছো ওদের? আমরা সবাই দেখেছি। সবাই দেখেছো মানে? তো যাওনি কেন ওদের কাছে? এর কিছু হয়েছে নাকি? চলো উপরে চলো। শুভ বলেছে ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে, বা এরকম টাইপ কিছু চলছে। আমারও কেন জানি সন্দেহ হচ্ছে। আরহাম কি ইরাকে পছন্দ করে? ওই দিনও আমাকে ইরার ব্যাপারে জিজ্ঞেস করেছিল। কিছু তো একটা হচ্ছে। ফাহিমের কাছ থেকে এমন কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল আরু। কি বলছো? সত্যি সত্যি ওদের মধ্যে কিছু চলছে? আরুকে এমন জোরে কথা বলতে দেখে ফাহিম ওর হাত টেনে বলল। কি করছো জান, আসতে বলো, আগে বের করতে তো দাও ব্যাপারটা কি। আরু খুশিতে আত্মহারা হয়ে বলল। তুমি ভাবতেও পারবে না ডাক্তারবাবু, আমি কতটা খুশি হয়েছি। যদি সত্যি এরকম কিছু হয়, আমি তো খুশিতে পাগলই হয়ে যাব। ইস, কি সুন্দর হবে। আমি হব ওর ভাবি, ও হবে আমার ভাবি।
তাহলে আমার আরু পাখিকে খুশি করা যাবে না। সে যদি পাগল হয়ে যায় তাহলে আমার কি হবে? চুপ করো তুমি। আচ্ছা তুমিই বলো, ওরা যদি সত্যি একে অপরকে পছন্দ করে, ভালোবাসে, তাহলে কি তুমি খুশি হবে না? খুশি তো হব, কারণ আমি জানি আরহাম কেমন। ও আমার বোনকে খুশি রাখতে পারবে, আবার আমারও কিছু লাভ হবে। তোমার লাভ মানে? মানে ও যদি আমাকে আমার আরু পাখি না দেয়, তাহলে আমিও ওকে ইস্যুকে দেব না। সিম্পল। সেক্ষেত্রে ওকে তো তোমাকে দিতেই হবে আমার হাতে। বাবা, এত বুদ্ধি ডাক্তার সাহেবের মাথায়! বোনের বিনিময়ে বউ নিতে চায় সে। উফ, এত নরম কেন তুমি? আরহামের ধমকে ইরা মিয়ে গিয়ে বলল, ব্যথা লাগছিল তাই আর কি। ব্যথা তো লাগবে, কতখানি কেটেছে দেখেছ? তুমি স্টোররুমে কি করে গেলে বলো তো? ইরা ফিহার কথা কাউকে বলতে চায় না, কি হয়েছে ওখানে এটাও কাউকে বলবে না, তাই কণ্ঠ ধীরে করে বানিয়ে বানিয়ে বলল, একা একাই কি করে যেন ঢুকে পড়েছিলাম। তারপর বের হতে গিয়ে দেখি দরজাটা আটকানো, কেউ হয়তো ভুলে আটকে দিয়েছে। আরহাম ওর দিকে সরু চোখে তাকিয়ে বলল, আমার কেন যেন মনে হচ্ছে তুমি মিথ্যে বলছো। আপনাকে মিথ্যে বলে আমার কি লাভ? আমি সত্যিই বলেছি। আরহাম আর কথা না বাড়িয়ে নিচ থেকে উঠে হাত বাড়িয়ে দিয়ে বলল, এসো ওঠো, ফার্মেসি যেতে হবে। ইরা অবাক হয়ে বলল, ফার্মাসিতে যেতে হবে মানে? ব্যান্ডেজ তো করে দিলেন, এখন আবার ফার্মাসিতে যাব কেন? ব্যথা একাই কমে যাবে। আপনাকে আর চিন্তা করতে হবে না, যেটুকু করেছেন এজন্য কৃতজ্ঞ আমি। আরহাম এবার চেতে গিয়ে ধমকে উঠল, বেশি বুঝছো? আমি চেয়েছি তোমার কৃতজ্ঞতা, তোমার কৃতজ্ঞতা তোমার কাছেই রাখো। এখন উঠো, সময় নেই আমার। আগে বলবেন তো ফার্মাসিতে কেন যাব? আরহাম বিদ্রুপ করে বলল, টিটেনাসের ইনজেকশন আছে তোমার কাছে? থাকলে দাও, আর যেতে হবে না। এখন ইরা সব বুঝতে পারলো, যেহেতু মরিচা পোড়া লোহার পেরেক ঢুকেছে পায়ে, সেহেতু টিটেনাসের টিকা তো নিতেই হবে। ইস, এটুকু বোধগম্য হলো না তার। কখন থেকে বোকার মতো বলেই যাচ্ছে। নিজের ভুলটা বুঝতে পেরে বলল, সরি, আসলে আমার খেয়াল ছিল না। কিন্তু এখন আর আপনাকে কষ্ট করতে হবে না। আমি কাল ভাইয়ার চেম্বার থেকে নিয়ে নিব। এখন পার্টি এনজয় করুন। আমার জন্য আপনিও এখানে আটকে গেলেন। এবার আরহাম বেশ বিরক্ত হয়ে গেল, ঠোঁট গোল করে শ্বাস ফেলে বলল, ইনফেকশনটা হয়ে যাক, তারপরে নিও। আমার লাইফে আমি কাউকে এতবার করে এক কথা বলিনি। তোমাকে যে কেন বলছে নিজেও জানি না। এখন তুমি যাবে কিনা বলো। ইরা মিয়ে গিয়ে আস্তে করে বলল, আচ্ছা চলুন। আরহামের হাত ধরে উঠে তো দাঁড়ালো, কিন্তু পা তো আর এগোতে পারছে না, ভীষণ ব্যথা করছে। পেরেকটা একটু বেশি ভেতরে ঢুকে গেছে, জায়গাটা একদম ফুটা হয়ে গেছে। তবুও কষ্ট করে চোখ মুখ খিচে হাঁটতে নিল ইরা। কিন্তু এবারও আরহাম কিছু না বলেই ওকে কোলে তুলে নিল। ইরা আবারও হা হয়ে গেছে, আরহামের গলার আঁকড়ে ধরে বলল, আরে কি করছেন? বারবার কোলে কেন নিচ্ছেন? আমি পারবো তো হাঁটতে। তোমার এই কচ্ছপের মতো হাঁটে আর বাইরে যাওয়া হবে না। তাই বলছি, এখানে চুপচাপ বসে থাকো, নাহলে সত্যি সত্যি ফেলে দেব। কিন্তু চুপ। আর কিছু বলতে পারলো না, চুপচাপ কোলে চড়ে বসলো। ইরার আজকে এই মানুষটাকে একদম আলাদা লাগছে। আজ আরহামের মুখের দিকে তাকিয়ে আছে। সবসময় দেখলে যেমন ঝগড়ুটে বদরাগী মনে হয়, আজ তা একদমই লাগছে না। আজকে খুব বেশি কেয়ারিং একজন মানুষ মনে হচ্ছে। মানুষটা কি আদৌ এতটা ভালো, নাকি ইরাই বেশি ভাবছে? যখনই দেখা হয় তখনই তো অপমান করে, তবে আজকে কেন এত কেয়ার করছে? মনে মনে আবার বলছে, আজকে কই, ওই দিনও তো গুন্ডাদের হাত থেকে বাঁচালো, কত যত্নে বাড়িতে পৌঁছে দিল। হয়তো ভালোই, শুধু মেয়েদের দেখলে রেগে যায়। এরকম করে নানা ধরনের কথা ভেবে যাচ্ছে ইরা আরহামকে নিয়ে। আজকে কি তবে একটু বেশি চমকেছে আরহামের ব্যবহারে? সিঁড়ি দিয়ে নিচে নামার সময় এখন প্রায় সবার নজরে এলো ওরা দুজন। আরু আর ফাহিম কথা বলছিল, ওরা দাঁড়িয়ে যায় ওদের দেখে। আলো, রাদিল, শুভ, রাফি সবাই ওদের দিকে তাকিয়ে। আর আইমান, সে এখনো ওখানেই বসে নীরব দর্শকের মতো সব দেখে যাচ্ছে। চোখ দুটো লাল হয়ে আছে। এখনো দৃশ্য দেখে যেন মনে কোনো রকম প্রভাব পড়ছে না, কারণ বুক তো আগে থেকে জ্বলছে, এখন আর কি জ্বলবে। ইরার পায়ে ব্যান্ডেজ দেখে ওরা সবাই আরহামের কাছে গেল। ফাহিম চিন্তিত গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে ইসুর? ওর পায়ে কি হয়েছে? আরহাম ওর প্রশ্নের উত্তর না দিয়ে বলল, সামনে থেকে সর, আমার পিছে আয়। কিন্তু কোথায়? হয়েছেটা কি? আরু বলল, ইরু, তোর কি হয়েছে? ভাইয়া কিছু করেছে তোকে? ইরা কিছু বলার আগে আরহাম বলল, আমাকে তোর কি মনে হয় আমি রাক্ষস? আমি ওকে কিছু করতে যাবো কেন? রাফি বলল, তুই তো ইরাককে কোলে করে উপরে নিয়ে গেলি দেখলাম, এখন আবার ব্যান্ডেজ করে নিয়ে এলি না? মানে ভাবি না, ভাবছি মানে কোনো ইটিস পেটিস করছিস মনে হয়। রাফির কথায় ফাহিম কটমটিয়ে চাইল ওর দিকে। কবে জানি ছেলেটা বাঁশ খাইয়ে ছাড়বে ওকে আর আরুকে। রাফি ফাহিমের চাহনি দেখে চুপসে গেল। আরহাম গম্ভীর হয়ে বলল, রবিশ, তোর ওকে করে নিতে দেখলি, কিন্তু পায়ে রক্ত দেখলি না? এখন সর সামনে থেকে,
কতক্ষণ করে রাখবো শার্ট কেচে মহিলাকে? ইরা হা হয়ে গেল। একটু আগে করা সব গুণগান মিথ্যে মনে হচ্ছে। মনে হচ্ছে এই লোকটা কখনো ভালো হতেই পারে না, অসভ্য একটা। নিজে জোর করে কোলে নিচ্ছে, আবার নিজে অপমান করছে। ইরা চেতে গিয়ে বলল, আমি 60 কেজির, তাও আবার মহিলা বললেন? না মানে এক্ষুনি আমায়, আমি থাকবো না আপনার কোলে। আমার কোনো শখ ছিল না আপনার কোলে চড়ার, নিজে নিয়ে আবার নিজে অপমান করছেন। তুমি না আসলে অসহ্য। আর একটা বাড়তি কথা বললে এবার আর কথা পারবো না, সোজা নিচে ফেলে দেবো। ইরা কিছু বলার আগে ফাহিম বলল, থাম তো তোরা, আগে বল কি হয়েছে ওর। গাড়িতে আয় বলছে। বলেই হাঁটা ধরল আরহাম। ওর পেছনে পেছনে সবাই গেল, কিন্তু আইমান একইভাবে বসা এখনো। রাদিল বের হওয়ার আগে একবার আইমানের দিকে তাকালো। রাদিলের ভীষণ খারাপ লাগছে, কারণ ও জানে আইমান ইরাকে ভালোবাসে, আর ইরাকে আরহামের সাথে এভাবে দেখে ওর কেমন লাগছে সেটা বোঝার আর বাকি নেই ওর। কিন্তু আইমানের কাছে গেল না রাদিল, ও ইরাদের পেছনেই গেল, কারণ আগে ব্যাপারটা ক্লিয়ার হোক। আগেই ভুল ভেবে কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। সবটা জেনে বুঝে আইমানকে বোঝানো যাবে। শুভ্রময় সকাল, শরতের আকাশে শুভ্র মেঘ ভেসে বেড়াচ্ছে। সকালের দমকা হাওয়ায় মন জুড়িয়ে যায়। আকাশের থোকা থোকা সাদা মেঘগুলো দেখতে বেশ চমৎকার লাগছে আজ। তবে এগুলো দেখার সময় কারোরই নেই। সবাই ব্যস্ত যার যার জীবিকা নিয়ে। কেউ কাজে যাচ্ছে, কেউ অফিসে যাচ্ছে, কেউ বা স্কুল কলেজে যাচ্ছে। মোট কথা ঢাকা শহর এখন পুরোপুরি ব্যস্ত মানুষদের ভিড়ে ভরে উঠেছে। এমনই একটা সকালে আলো কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। জামা কাপড় পরা শেষ, আয়নার সামনে নিজেকে ভালো মতো দেখে নিচ্ছে একবার। এমন সময় ঘরে এলেন আলোর মা আলেয়া বেগম। তিনি এসে মেয়েকে তৈরি হতে দেখে বললেন, আজকে আর ভার্সিটি না গেলি আলো, আজ বাসায় থাক, তোকে দিয়ে কাজ আছে। আলো মায়ের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, সব কাজই তো শেষ আম্মু, ভার্সিটি যাব না কেন? কি কাজ করতে হবে আবার এখন? তোর বাবার কিছু আত্মীয় আসবে আজ। তো আসুক, আমি থেকে কি করব? তুমি বলো কি কাজ আছে, করে দিয়ে যাই। সবাই ওয়েট করছে আমার জন্য। আলিয়া বেগম একটু ইতস্তত বোধ করে বলল, আসলে ওনারা তোকে দেখতে আসছে, তোর বাবার পরিচিত, খুব ভালো মানুষ। ছেলে কানাডা সেটেলড, বিয়ে করে 1 বছর পর তোকেও নিয়ে যাবে। আর অনেক। আলো হাত উঁচিয়ে থামিয়ে দিল তার মাকে, শক্ত কণ্ঠে বলল, আমি ছেলের বা তার পরিবারের বায়োডাটা চাইনি আম্মু। তারা আসলে তাদের খাইয়ে দাইয়ে বিদায় করে দিও। এ ব্যাপারে যেন আর কথা না শুনি আমি। কেন, বিয়ে কি করবি না কখনো তুই? আজ হোক বা কাল বিয়ে তো দিতেই হবে নাকি? আর তাছাড়া 1 বছর তো আমাদের কাছেই থাকবি, সমস্যা কোথায়? ছেলে দেখতেও সুন্দর। মায়ের কথায় আলোর কান্না আসছে প্রচুর। সে তো রাদিলকে ছাড়া অন্য কারো কথা ভাবতেও পারবে না। রাদিলের কথা এখন বলাও যাবে না পরিবারের কাছে, কারণ ও এখন বেকার, পড়াশোনায় শেষ হয়নি এখনো। আলো চেয়েছিল দুজন একসাথে পড়ালেখাটা শেষ করলে রাদিলের একটা চাকরি হলে তারপর বাড়িতে বলবে, তখন যে করে হোক মানিয়ে নিতে পারবে পরিবারকে। কিন্তু এখন কি বলবে? আর এখন আলো চায় না রাদিলের উপর কোনো চাপ আসুক। কথাগুলো ভাবতেই কান্না চলে আসছে। কাঁপা কাঁপা কণ্ঠে আবারও মায়ের উদ্দেশ্যে বলল, আমি কি তোমাদের উপর বোঝা হয়ে গেছি আম্মু? বোঝা হয়ে গেলে বলো, আমি চলে যাবো এখান থেকে। তবুও বিয়ের কথা বলো না এখন, প্লিজ। সন্তান কখনো বাবা মায়ের বোঝা হয় না, আমরা তোর ভালোর জন্যই বলছি। আচ্ছা ঠিক আছে, বিয়ে না করি, তারা আসবে, তাদের সামনে তো থাকবি। তোর আব্বু কথা দিয়েছে এদের আসতে, এদের তুই না থাকলে কত বড় অপমানের শিকার হতে হবে বুঝতেই তো পারছিস। অপমান কিসের? বলে দিবে মেয়ে ভার্সিটি চলে গেছে। তা কি করে হয়? তার আগে থেকে বলে আসছে। তুই এমন করছিস কেন? তোর আব্বুর জন্য আজকের দিনটা একটু কষ্ট কর না। আমি ভার্সিটি যাব আম্মু, ভালো লাগছে না। আলিয়া বেগম এবার হাত জোর করে বললেন, আমি তোর কাছে হাত জোর করছি, দয়া করে আমাদেরকে ছোট করিস না, তোর আব্বু কষ্ট পাবে। আলো অবাক হয়ে হাতটা ধরে বলে, তুমি এভাবে কেন বলছো আম্মু? এভাবে কি ছোট কেন করছো? পরপর তপ্ত একটা শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে যাও, থাকছি আমি। তবে আমারও শর্ত আছে, আমি তাদের সামনে সেজেগুজে যেতে পারবো না। আর আজকের পরে যেন এই বিয়ের কথা বাড়িতে না ওঠে। আলিয়া বেগম ছোট্ট করে বললেন, ওটা তোর আব্বুর বিষয়, তোর আব্বু যা বলবে তাই হবে। এতটুকু বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আলোর আর ভালো লাগছে না, বিছানার উপর গিয়ে বসে পড়ল। বিছানায় ফোন ছিল, ফোনটা সাইলেন্ট মুডে বেজে উঠে আলো জ্বলে উঠল। আলো সেটা দেখে ফোনটা হাতে তুলে দেখে রাদিলের কল। রাদিল অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আলোর জন্য। দুজনে একসাথে ভার্সিটিতে যাওয়ার কথা ছিল। রাদিলের কল দেখে আলো দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করে কলটা তুলে নিল। কল তুলতে ওপাশ থেকে রাদিলের বিরক্তিমাখা কণ্ঠ ভেসে এলো, কিরে আলো, কোথায় তুই? কখন থেকে ফোন করছি, রোদের ভেতরে দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না, তাড়াতাড়ি আয় তো জান। রাদিল, তুই চলে যা না, আমার আজকে ভালো লাগছে না। তুই আর রোদে থাকিস না, ভার্সিটি চলে যা, আমি কাল যাব। রাদিল ললাটের ঘামটুকু মুছে উত্তেজিত কণ্ঠে বলল। আলো মুচকি হেসে বলল, কেন, কি হয়েছে তোর? একটু আগে না বললি একসাথে যাবি, বের হচ্ছিস, হঠাৎ কি হলো? তুই ঠিক আছিস আলো রানী? অসুস্থ লাগছে?
রাদিল নরম হয়ে বলল, আমি ঠিক আছি, এত উত্তেজিত হতে হবে না, আপনি যান। আমার এই একটু মাথা ব্যথা করছে, তাই আর যেতে ইচ্ছে করছে না। রাদিল নরম হয়ে বলল, ঠিক আছে যান, মাথা ব্যথা করলে আর আসতে হবে না। ওষুধ খেয়ে একটু শুয়ে থাক, আমি যাচ্ছি তাহলে, আরমান অপেক্ষা করে আছে। আচ্ছা, সাবধানে যা। রাদিল আচ্ছা বলে ফোনটা কেটে দিতে নিবে তার আগেই আলো আবার বলে উঠল। শোন রাদিল। আলোর কথা শুনে ফোনটা আবারও কানে নিয়ে বলল, হ্যাঁ জান বল। আলো একটু চুপ থেকে বলল, ভালোবাসি। রাদিল হেসে দিয়ে বলল, কিন্তু আমি বাসি না। বলে অবাক হয়ে করুণ কণ্ঠে বলল, বাসিস না রাদিল? তুই আমাকে ভালোবাসিস না? না বাসি না, কারণ আমার আলো রানী আমার কাছ থেকে কথা লুকানো শিখে গেছে। তার কিছু একটা হয়েছে, কিন্তু সে আমাকে বলছে না। আলোর চোখে পানি চলে এসেছে, একটু পরেই হয়তো উপচে পড়বে। এই ছেলেটাকে এত বুঝে কেন, কেন এত ভালোবাসে? আলো নিজেকে সামলে নিয়ে বলল, কিছু লুকাচ্ছি না পাগল, তোর কাছে কি লুকাবো? ভালোবাসি বলতে ইচ্ছে হলো তাই বললাম। সবসময় তো তুই বলিস, আজ না হয় আমি বললাম। রাদিল চোখে মুখে সন্দেহ নিয়েই বলল, কিন্তু আমি যদি শুনি অন্য কিছু হয়েছে তোর, যা আমার কাছ থেকে লুকাচ্ছিস, তাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না আলো। আমি কি তোকে ছাড়তে বলেছি? সারা জীবন ধরে রাখ না আমাকে। ওটা তো সারা জীবন রাখবো, তুই শুধু হাতটা ধরে রাখিস। আচ্ছা থাকবো, এখন তুই যা, তোর লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, লাভ ইউ আলো রানী। কথা শেষে কলটা কেটে দিল দুজন। আলোর ভীষণ কান্না পাচ্ছে, রাদিলকেও এই কথাও বলতে চাচ্ছে না। এগুলো শুনলে কি থেকে কি করে, পাগলটার কোনো ভরসা নেই। আজকের দিনটা কেটে যাক ভালোই ভালোই, কালকে আব্বু আম্মুকে ভালো করে বুঝিয়ে বিয়ের ব্যাপারটা ক্লোজ করতে হবে। আইমান ভার্সিটি চলে এসেছে, তবে এখন ও পুরোই একা আছে। রাদিল কখন বলেছে আসছি, এখনো আসছে না। রাগ হচ্ছে আইমানের, কেউ নেই ওর বন্ধুদের মধ্যে, আরুটাও এখনো এলো না। ইরা আজ দুদিন হয় আসে না, কারণ ওর পায়ের চোট এখনো ঠিক হয়নি। ওই দিন আরহাম আর ফাহিম ওকে নিয়ে ফার্মেসি থেকে টিকা দিয়ে নিয়ে গেছিল। পরে সবাই সব ঘটনা জানতে পারে যে কি হয়েছিল, তবে ফিহার বিষয়ে কেউ জানে না। ইরা কাউকে বলেনি তার কথা। রাদিল সব জানার পরে আইমানকে সব বুঝিয়ে বলে। সব শুনে যেন বুকের ভিতর থেকে বড় পাথর নেমে গেছে ছেলেটার। তবুও কোথাও হয়তো কিছু রয়ে গেছে, কারণ আইমান এখনো শান্ত হতে পারেনি। ও বুঝতে পেরেছে আরহাম হয়তো ইরাকে পছন্দ করে, বা এরকম টাইপ কিছু একটা ফিলিংস আছে। শুধু আইমান না, আরহামের সব বন্ধু এবং আরুরও তাই মনে হয়। তবে আপাতত এটুকু ভেবে স্বস্তিতে আছে যে ইরার তরফ থেকে কোনো পজিটিভ রিয়াকশন নেই আরহামের জন্য। আরহাম শুধু ইরাকে হেল্প করেছে আর ইরা শুধু হেল্প নিয়েছে, শেষ। এটুকু ভেবে আজ বেশ ভালো লাগছে। দুদিন ধরে ইরা আসে না, শুধু আরু, রাদিল, আলো আর ও আসে। ভীষণ মিস করছে ইরাকে, মনের কথা আর বেশি দিন লুকাবে না সে। ইরা সুস্থ হোক, খুব তাড়াতাড়ি সব বলে দিবে, আর কোনো ভুল করা চলবে না। আইমান এসব ভাবতে ভাবতে ক্যান্টিনের দিকে যাচ্ছে। সকালে কিছু খেয়ে আসেনি, তাই ওখান থেকে কিছু খেয়ে নিবে। এতক্ষণ রাদিল আরুর জন্য ওয়েট করছিল, কিন্তু দুইটার একটাও আসছে না, তাই একা একাই যাচ্ছে ওদিকে। ক্যান্টিনের ভিতরে ঢুকতেই দেখলো কিছুটা দূরে দুইটা সিনিয়র ভাই একটা মেয়েকে র্যাক দিচ্ছে। আইমানে সেখানে পাত্তা না দিয়ে যাচ্ছিল খাবার আনতে, কারণ এগুলো প্রতিদিন কাউকে না কাউকে র্যাক দেয়। এদের আর কি বলবে জুনিয়র হয়ে। ওর যাওয়ার আগে ওখান থেকে একজন ডাকলো আইমানকে। আইমান ওদের দিকে তাকিয়ে বলল, আমাকে বলছেন? আইমান ধীরে ধীরে ওদের কাছে গেল। আল্লাহ জানে কি করবে শালারাজ। সিনিয়র দেখে কিছু বলাও যাবে না বালদের। ওদের কাছে এসে আইমান বিনীত সুরে বলল, জি ভাইয়া বলুন, কি হেল্প করতে পারি? ওখানের আরেকটা ছেলে বলল। আইমান বিনয়ের সাথে মাথায় হাত ঠেকিয়ে টেনে টেনে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওদের কথার মাঝে মেয়েটা আস্তে করে কেটে পড়তে চাইলে ছেলেটা বলে ওঠে। ছেলেটার এমন কথায় সাথে থাকা ছেলেটা হেসে দিল। মেয়েটা মাথা নিচু করে চশমাটা ভিতরে ঠেলে দিয়ে আস্তে আস্তে মাথা নেড়ে না বুঝালো। মেয়েটা আবারও মাথা নাড়ালো। আইমান এতক্ষণ মেয়েটার দিকে ভালো করে তাকায়নি, এখন ওদের কথায় তাকিয়েছে, তবে মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ মেয়েটা মাথা উঁচু করে আইমানের দিকে তাকাতে দুজনের চোখে ছানা বড়া হয়ে গেছে। আইমান অবাক হয়ে মেয়েটাকে দেখছে। এটা তো সেই মেয়ে যাকে আইমান সিনিয়র সেজে ভয় দেখিয়েছিল। ইস, এমনভাবে ধরা পড়বে কখনো ভাবেনি বেচারা। মেয়েটা অবাক হয়ে গেছে, এটা তোর সিনিয়র, তাহলে সিনিয়ররা ওকে ড্যাক দিচ্ছে কেন? তার মানে এই ছেলে ওই দিন মিথ্যে বলে ভয় দেখিয়েছে। কি বেয়াদব ছেলে। ওদের ভাবনার ভেতর ফোড়ন কাটলো সিনিয়র ছেলেগুলো। একজন বলল, ছোঁয়ার নাক সিটকায় ওদের এমন নাচ দেখে। এখন কি এদের সাথে নাচতে হবে? কি বিপদ যে পড়লো, আল্লাহ সাহায্য করো। ছোঁয়ার প্রার্থনার মাঝে হঠাৎ করে আইমান চিল্লিয়ে উঠল, আরে কুদ্দুস স্যার, স্যার আমাদের বাঁচান স্যার। ছেলে দুটো কুদ্দুস স্যারের নাম শুনে ভরকে গিয়ে পিছনে ঘুরে যায়। অমনি আইমান ছোঁয়ার হাত ধরে টান দিয়ে দেয় দৌড়। ছেলে দুটো পেছনে কাউকে না দেখে ওদের দিকে ঘুরতেই দেখে ওরা পগার পাড়। আইমান ছোঁয়ার হাত ধরে দৌড়াচ্ছে। ছেলেটা বলল,
ছেলেগুলো আর আইমানদের পিছু নিল না, চলে গেল নিজেদের কাজে। দৌড়ে দৌড়ে ক্যান্টিন থেকে বেরিয়ে অনেকটা দূরে এসে থেমেছে দুজন। দুজনেই হাঁপিয়ে গেছে, বড় বড় শ্বাস নিচ্ছে। আইমান হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলল, শালারা আজ কাজ পায় না যখন পায়ে ধরে ধরে নাচায়। ছোঁয়া হাঁপাতে হাঁপাতে বলল, আপনি না বললেন সিনিয়র? আপনি তো দেখছি আমার ব্যাচমেট, জুনিয়র হয়ে সিনিয়র সেজে ভয় দেখাচ্ছেন আমাকে। আইমান চোর ধরা পড়ার মতো করে বলল, তো কি হয়েছে? তোমাকে দেখেই তো মনে হয় পুচকি একটা মেয়ে। কে বলবে অনার্সের স্টুডেন্ট? বয়সে তো আমি সিনিয়রই। তো কি আমার উপরে ক্লাসের তো নন, বয়সে সিনিয়র বলে মিথ্যা বলে অভিনয় করবেন? আজকে একদম উচিত শিক্ষা হয়েছে। ভাইয়াগুলো ভালো করে টাইট দিতেই বুঝতেন। আইমান কপাল কুঁচকে ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।